আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাধারণ বর্তমান কাল। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাধারণ বর্তমান কাল। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। আচ্ছা দেখুন, আমি এখানে তিনটি উদাহরণ দিয়েছি। প্রথম উদাহরণটি লিখেছি যে হি গোস টু বেড 10 o'clock এভরিডে। তার মানে সে প্রতিদিন রাত 10টায় কিসে যায়? ঘুমাতে যায়। আবার দেখুন, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। তার মানে সূর্য পূর্ব দিকে কি হয়? উদিত হয়। এবং লিখেছি হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। আচ্ছা দেখুন, এই যে আমি তিনটি কথা লিখেছি বা তিনটি সেন্টেন্স লিখেছি, এই তিনটি সেন্টেন্সের প্রথমটি হচ্ছে এভরিডে, মানে প্রতিদিনের একটা কাজ, মানে একটা অভ্যাসগত কর্ম, যে কাজটা তুমি প্রতিদিন করছো বা আপনি যে কাজটা প্রতিদিন করছেন। আচ্ছা এবার দেখুন, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটার অর্থ হচ্ছে যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। তার মানে এটা একটা চিরসত্য ঘটনা। ঠিক আছে, এই ঘটনা কিন্তু তখন তুমি নড়চড় করতে পারবে না। ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, হি রিডস আ বুক, সে একটি কি করে? বই পড়ে। তো কি বর্তমানে একটি কি করছে? সে বই পড়ছে, মানে বই পড়ে, সে একটি বই পড়ে। আচ্ছা তাহলে দেখো যে অভ্যাসগত কর্ম, মানে সে প্রতিদিন 10টায় ঘুমাতে যায়। তো অভ্যাসগত কর্ম এবং চিরসত্য, ঠিক আছে, চিরসত্য ঘটনা। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে চিরসত্য ঘটনা। হি গোস টু বেড 10 o'clock এভরিডে, এটা হচ্ছে অভ্যাসগত একটা কর্ম। এবং হি রিডস আ বুক, সে একটি বই পড়ে, এটি হচ্ছে বর্তমানের একটি কাজ, যে কাজটি বর্তমান মানে মাত্র সংঘটিত হচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হলো যে টেন্স দ্বারা বর্তমান কালের কোনো কাজ, বর্তমান সময়ের কোনো কাজ চিরসত্য অভ্যাসগত কর্ম এরূপ বুঝায়, তাহলে তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। আচ্ছা, তো আমি আপনাদের আগেই বলেছিলাম ভার্বের যে ফর্মগুলো রয়েছে সেই ভার্বের ফর্মগুলো সম্পর্কে ভালো মতন জানতে হবে। ঠিক আছে, তো ভার্বের ফর্মগুলো আপনারা যদি ভালো মতন জানেন তাহলে টেন্স আপনাদের অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমি আশা করছি আপনারা ভার্বের ফর্মগুলো ভালো মতন করে নেবেন। আচ্ছা, তো এখন দেখুন যে বাংলা ক্রিয়ার শেষে বা বাংলায় আমরা কিভাবে বুঝবো যে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলায় বুঝতে হলে দেখুন, সে একটি বই পড়ে, শেষে কি আছে? পড়ে। পড়ি, করো, করেন। ঠিক আছে, পড়ি, পড়ো, পড়েন। তো এই ধরনের যে বাংলার ক্রিয়ার শেষে ওয়ার্ডস গুলো যখন বা শব্দগুলো যখন চলে আসে তখন সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে। আচ্ছা তাহলে এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম যেটি, যে সাধারণভাবে অ্যাফার্মেটিভ ফর্ম মানে হ্যাঁবোধক যে ফর্মটি রয়েছে সেই ফর্মটির গঠন আমরা এখন জানবো। দেখুন এখানে দেখুন, হি একটা সাবজেক্ট, গো একটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, গো একটা ভার্ব এবং অবজেক্ট প্লাস বাকি অংশ। সাবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, এই টু বেড এটা হচ্ছে অবজেক্ট এবং 10 o'clock এভরিডে এটা হচ্ছে বাকি অংশ। তার মানে একটা সেন্টেন্সের সর্বপ্রথম সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে এবং এরপর বাকি অংশ বসবে। তো একইভাবে এই যে দি সান, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার এখানে দেখুন হি হচ্ছে কি? সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটা মানে অ্যাফার্মেটিভ গঠনটা আমরা এইভাবে বুঝতে পারি যে প্রথমে সাবজেক্ট বসবে। ঠিক আছে, প্রথমে সাবজেক্ট বসবে, প্রথমে সাবজেক্ট, এরপর মূল ভার্ব। ঠিক আছে, মূল ভার্ব এখানে মূল ভার্ব। একটি বিষয় আপনারা মাথায় রাখবেন, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ঠিক আছে, আমরা তিনটি ফর্মের উপর জোর দিয়েছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনাদেরকে বলে রাখি, আমরা প্রেজেন্ট ফর্মকে P1 দিয়ে, ঠিক আছে, এটা আখ্যায়িত করবো। আমরা P1 দিলে বুঝবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম।
আর যদি আমরা P2 ইউজ করি তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এবার যদি আমরা P3 ব্যবহার করি তাহলে আমরা এটা বুঝবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তাহলে প্রথমে হবে সাবজেক্ট, এরপর হচ্ছে মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম মানে P1, আমি দিব P1। তাহলে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, ঠিক আছে, অংশ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাধারণ বর্তমানকাল বা তাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তো এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। আমি পার্সন, নাম্বার এবং পার্সন নিয়ে কিন্তু আপনাদেরকে আগেই বলে রেখেছি। আমি আই বাটনে এই নাম্বার এবং পার্সনের ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, আপনারা এখান থেকে নাম্বার এবং পার্সন ভালো মতো পড়ে আসবেন বা বুঝে আসবেন। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। দেখুন এখানে হি হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে, হি হচ্ছে থার্ড পারসন, দি সান এখানেও থার্ড পারসন এবং হি এখানে থার্ড পারসন। তাহলে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এই যে গোর সঙ্গে ইএস যুক্ত হয়েছে, এবার এখানে রাইসের সঙ্গে এস যুক্ত হয়েছে এবং রিডের সঙ্গে এস যুক্ত হয়েছে। তাহলে প্রথমে হবে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ, অবজেক্ট প্লাস বাকি অংশ, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেখুন যে এস কখন বসবে, এস কখন বসবে, ইএস কখন বসবে, এই দুটি বিষয় একটু জানার আছে। তো এস কখন বসবে এবং ইএস কখন বসবে, দেখুন সাধারণত এস এস, এস এইচ, সি এইচ, সাধারণত এস এস, এস এইচ, সি এইচ, এক্স এবং হচ্ছে ও, ঠিক আছে। সাধারণত এস এস, এস এইচ, সি এইচ, এক্স এবং ও যদি ভার্বের শেষে এই ওয়ার্ডগুলো থাকে, মানে এই হ্যাঁ ভার্বের শেষে যদি এই লেটারগুলো থাকে, ভার্বের শেষে যদি এস এস, এস এইচ, সি এইচ, এক্স ও এই লেটারগুলো থাকে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর ভার্বের শেষে এস ইএস যুক্ত হবে, ঠিক আছে, ইএস যুক্ত হবে এবং বাকিগুলোতে সাধারণত এস যুক্ত হয়। তাহলে ইএস কখন হবে, যদি ভার্বের শেষে এস এস, এস এইচ, হ্যাঁ, সি এইচ, এক্স ও, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে এগুলো ভার্বের শেষে ইএস যুক্ত হবে এবং বাকি ক্ষেত্রে এস যুক্ত হবে। এটা হচ্ছে সাধারণভাবে, বাট অনেক সময় এক্সেপশনাল কিছু থেকে থাকে, এই বিষয়টা হচ্ছে আলাদা। আমরা যখন ইংরেজি পড়ব আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, ইংরেজির ম্যাক্সিমাম বিষয়গুলোতে কিছু এক্সেপশনাল কিছু থাকে, মানে আলাদা কিছু, মানে বিভিন্ন বিষয় থাকে আলাদা, মানে কিছু থাকবেই, ঠিক আছে, আনকমন বা এগুলো রুলস, বিভিন্ন রুলসের সঙ্গে যায় না, ঠিক আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হয় বা আমাদের এগুলো মুখস্থ রাখতে হয়, ঠিক আছে। তো আমরা পর্যায়ক্রমে এগুলো বিভিন্ন বিষয় জানবো, ঠিক আছে, আমরা পর্যায়ক্রমে করতে করতে এগুলো বিষয় আমরা জানবো, ঠিক আছে। আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করব অথবা রাইট ফর্ম অফ ভার্ব করব তখন আমরা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এগুলোর যে প্রশ্নবোধকগুলো আছে, যে প্রশ্ন করা হয় কিভাবে এবং না বোধক যেগুলো আছে আমরা এগুলো করব। তো এক্ষেত্রে আমি আপনাদের প্রেজেন্ট ইনডিফিনিট থেকে শুরু করে যত টেন্স রয়েছে এই 12টি টেন্স, তো এই 12টি টেন্সের সংজ্ঞা এবং হচ্ছে অ্যাফার্মেটিভ যে গঠনটি রয়েছে বা স্ট্রাকচারটি রয়েছে এগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। তো এগুলো শেষ হলে আমরা হচ্ছে নেগেটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা বলবো বা এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন ভিডিওর সঙ্গে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।
আর আমাদের ফেসবুক পেজেও আমাদের এই ভিডিওগুলো পাবলিশ করা হয়। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে সাথেই থাকতে পারেন। ধন্যবাদ।